বাংলাদেশে সড়ক যোগাযোগের শৃঙ্খলা এখনো মিথ, তারপরও সবাইকে দ্রুত ছুটতে হয়। সেজন্য এমন বাহন দরকার যা যোগাযোগকে সহজ করবে। বাংলাদেশে রাইড শেয়ারিং সেই কাজটি করেছে। পথে যে গাড়ি বা মোটরসাইকেলটি আগে থেকেই চলতো, সেখানে আরেকজনকে পরিবহনের সুযোগ তৈরি করলো টেক উদ্যোক্তারা। সাথে যোগ হলো ফুড ডেলিভারি আর পার্সেল সার্ভিস। কিন্তু প্রশ্ন হচ্ছে, এত সব সুযোগ কি মানুষ আদৌ সঠিকভাবে ব্যবহার করতে পারছে? তা জানতে আজকের দ্য বিজনেস আপনাদের সাথে আছে আমি তৌহিদ হোসেন। দর্শক, এই বিষয়ে কথা বলতে আমরা আমন্ত্রণ জানিয়েছি টেক কোম্পানি পাঠাওয়ের সিইও ফাহিম আহমেদকে। আসুন তাকে স্টুডিওতে স্বাগত জানাই। অনেক অনেক ধন্যবাদ। জনাব ফাহিম আহমেদ, আপনাকে শুরুতে আমরা ধন্যবাদ জানাতে চাই। আপনি আমাদেরকে আজকে স্টুডিওতে এসে সময় দিচ্ছেন। আপনার সাথে আমার প্রথম এই আয়োজনে সামনাসামনি কথা হচ্ছে, আপনাকে শুভেচ্ছা জানাতে চাই। বাট আজকে আলোচনার টপিকটা আমার জন্য নতুন। আমি আপনার কাছ থেকে অনেক কিছু জানতে চাই। দি আইডিয়া অফ স্টার্ট আপ অর এ টেক কোম্পানি উইচ ওয়াজ মোস্টলি ফোকাসড ইন রাইড শেয়ারিং, দেন সাম মেনি মোর সার্ভিসেস। আমি শুরুটা একটু জানতে চাই যে রাইড শেয়ারিং সার্ভিসটা বাংলাদেশে নিয়ে আসা। সো আমি ধরে নিচ্ছি আপনাদের ডেফিনেটলি একটা প্ল্যান ছিল, একটা ইনভেস্টমেন্ট প্ল্যান ছিল, এক ধরনের পার্সপেক্টিভ ছিল। সেটিকে ধরে এখন পর্যন্ত যতদূর আপনারা এগোলেন, দুটো প্রশ্ন: মার্কেটটা কতটা ম্যাচিউরড হলো, এবং আপনারা যতটুকু গ্রাহকদেরকে দিতে চেয়েছিলেন ততটুকু আপনারা দিতে পেরেছেন কিনা? তৌহিদ ভাই, ধন্যবাদ প্রথমত আমাকে আজকে এই স্টুডিওতে আমন্ত্রণ জানাবার জন্য, এবং দ্বিতীয়ত ধন্যবাদ এবং অভিনন্দন আপনার মাধ্যমে যমুনা টিভিকে। এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আপনারা একটা দৃঢ় ভূমিকা রেখেছেন এবং আমাদের পাশে থেকেছেন, এবং মিডিয়ার পক্ষ থেকে আপনাদের এই গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের এই বিজয় অর্জন করতে সহায়তা করেছে। তো আপনার যে প্রশ্নটা করলেন, এটা খুবই ভালো একটা প্রশ্ন এবং খুবই বড় একটা প্রশ্ন। পাঠাওয়ের যাত্রা কিন্তু শুরু হয়েছে প্রথমে, আপনি নামকরণ থেকে বুঝতে পারেন, অ্যাজ আ কুরিয়ার অ্যান্ড অ্যান ই কমার্স লজিস্টিক্স কোম্পানি। এবং পাঠাওয়ের উদ্দেশ্য ছিল যে আমাদেরই মতো যারা তরুণ বা যুবক আছে, তারা তাদের জীবনকে এগিয়ে নিয়ে যেতে চায় এবং তারা তাদের আয়ের পথ খুঁজতে চায়। তারা অনেকেই কিন্তু ই কমার্সে চলে এসছে, অনেকেই তারা ফেসবুক এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা তাদের পণ্য বিক্রি করতো বা তাদের সার্ভিস পৌঁছে দিত। এবং সে কারণে একটা প্রয়োজনীয়তা হয়েছিল ফর রিলায়েবল অ্যান্ড অ্যাফোর্ডেবল ওয়ে টু গেট দ্য প্রোডাক্টস আউট টু দ্য মার্কেট। তো সেই থেকে আমাদের যাত্রা শুরু, প্রথমে অ্যাজ এ কুরিয়ার সার্ভিস কোম্পানি। তবে পাঠাওয়ের শুরু থেকে আমরা যারা আছি, আমাদের অন্যান্য উদ্যোক্তাদের এমনই একটা চিন্তাভাবনা ছিল যে আমরা আমাদের নিজেদের সমস্যাগুলো, আমাদের নিজেদের প্রবলেমসগুলো কীভাবে সলভ করব, অ্যান্ড সেটা সলভ করতে হবে উইথ আ প্রোডাক্ট অ্যান্ড টেকনোলজি লেন্স, যেটার মাধ্যমে আমরা শুধু একজনের জন্য না, আমরা শুধু আমাদের নিজেদের জন্য না, এবং সেই সেবাটা আমরা সর্বস্তরে পৌঁছে দিতে পারবো। তো সেই ই কমার্স লজিস্টিক্স বা কুরিয়ার সার্ভিস থেকে শুরু হলো যে শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত থেকে কি করে আমরা একটা এগেন ফাস্ট, অ্যাফোর্ডেবল অ্যান্ড রিলায়েবল মোড অফ ট্রান্সপোর্টেশন মানুষজনের কাছে পৌঁছে দিতে পারি। এখনও আমাদের পাবলিক ট্রান্সপোর্টেশন সিস্টেম অনেক ব্রোকেন। আজকেও আমার স্টুডিওতে আসতে প্রায় 1 ঘন্টার মতো সময় লেগে গেছিল। তো সেই যে একটা পেন্ট আপ ডিম্যান্ড ছিল, একটা আনসার্ভ নিড ছিল, সেই নিডটাকে সার্ভ করার উদ্দেশ্য থেকেই আর কি পাঠাওয়ের রাইড হেলিং যাত্রাটা শুরু হলো। তো আমাদের পুরো কোম্পানির বয়স আজকে প্রায় 9 বছর। প্রথম এটা শুরু হয়েছিল আমাদের কুরিয়ার দিয়ে, তারপরে 8 বছর আগে আমরা রাইড হেলিং সার্ভিস বাংলাদেশে আনলাম, বিশেষ করে 2 হুইলারের মাধ্যমে, মানে মোটর বাইকের মাধ্যমে, যেটা আমাদের বিশেষ করে তরুণ এবং যুবকদের জন্য নট অনলি তাদের একটা সলিউশন প্রোভাইড করতো, বাট একটা এফোর্ডেবল সলিউশন প্রোভাইড করতো। তো সেখান থেকে আমাদের শুরু। পরে যেটা বললেন যে আমরা কত দূর এগিয়েছি, আমরা বেশ কিছু দূর এগিয়েছি, কিন্তু অনেক পথ যাবার আছে, এবং বেশ কিছু প্রবলেমস আছে যেগুলো আমরা নিয়ে নিশ্চয়ই কথা বলবো। সেই সমস্যাগুলো এখন উত্তরণের পথটা যদি আমাকে কীরকম বলে মনে করেন, আই উড সে ইটস নেভার বিন বেটার। তো সেই ব্যাপারে আই এম মোস্ট এক্সাইটেড। একটা বিষয় আমি একটু জানতে চাই, সেটা হচ্ছে যে রাইড শেয়ারিংয়ের যে ধারণাটা, সেটা আমি বরং বলবো যে শহরে কিছুটা কম ছিল, আমাদের একটু প্রান্তিক মফস্বল বা জেলা শহরগুলোতে কিন্তু এই চর্চা আগে থেকেই ছিল। ঢাকা শহরে এটাকে এক্সিকিউট করা কতটা চ্যালেঞ্জিং সেটা জানতে চাই, কনসিডারিং দ্য ট্রাফিক সিচুয়েশন, আপনি নিজেই বললেন। সেকেন্ডলি হচ্ছে, ইফ উই কনসিডার দ্য রেসপন্স অফ পাঠাও ওভারঅল বাংলাদেশ, ঢাকার বাইরে বা বড় শহরের বাইরে অন্যান্য জায়গায় আপনাদের এক্সপেরিয়েন্সটা কীরকম?
আপনি যদি রাইড হিলিংয়ের কথা বলেন, অবশ্যই আপনি জানেন যে ঢাকার বাইরে যে বেশ কিছু মফস্বল শহর আছে, ওখানে মোটর বাইকের মাধ্যমেই লোকজনের যাতায়াতের প্রচলনটা কিন্তু বেশ অনেক আগে থেকেই ছিল। এমনকি মোটর বাইক ছাড়াও আপনার কার পুলিং এসেনশিয়ালি, যেটা মানে ধরেন কোনো ধরনের ব্যাটারি চালিত যানবাহন, এখন আগে হয়তো অন্য ধরনের যানবাহন ছিল, ওটার মাধ্যমে বিভিন্ন ধরনের যাত্রী এক জায়গা থেকে আরেক জায়গা, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত থেকে যেতে পারে। এটা হলো আপনার মানে ফর্মাল বাস নেটওয়ার্ক এগুলোর বাইরে। তো ঢাকায় যখন আমরা শুরু করেছিলাম 8 বছর আগে, তখন মোটর সাইকেলের সংখ্যা কিন্তু অনেক কম ছিল। এখন যা আছে তার থেকে প্রায় 3 ভাগের 1 ভাগ বা তারও কম, 4 ভাগের 1 ভাগের মতো ছিল। বিভিন্ন কারণ ছিল, সেখানে ট্যাক্সেস বেশি ছিল, এবং বাট মূলত মোটর বাইক ট্যাক্সি হিসাবে ব্যবহার করার প্রচলন তো ছিলই না, বরঞ্চ মোটর বাইককে মানুষ একটা অ্যাডভেঞ্চারাস ইউথদের জন্য একটা যানবাহন হিসেবে গণ্য করত। দৈনন্দিন যাত্রার জন্য, ডেইলি কমিউটের জন্য যে এটা একটা বাহন হতে পারে, সেটাকেও মানুষ মনে করতো না, এবং এটাকে একটা পাবলিক ট্রান্সপোর্টেশনের একটা মোড হিসেবে তো মনে করতোই না। তবে যেটা হয়েছিল যে আমাদের সামগ্রিক ট্রাফিক ব্যবস্থা, আপনি আপনার শুরুতে যেটা বললেন, এটা একটা মিথ যে একটা ফর্মাল ট্রাফিক সিস্টেম আছে, সেটা অবশ্যই সত্য। মেট্রো রেল হবার আগেও আমাদের কিন্তু কোনো একটা অ্যাগ্রিগেটেড বাস নেটওয়ার্ক ছিল না। আমাদের সরকারি যে বিআরটিসি বাস আছে, সেটার সংখ্যাও কিন্তু খুব কম, এবং নানা ধরনের যানবাহন, নানা ধরনের বাস কোম্পানি ডিফারেন্ট নেটওয়ার্কে, ডিফারেন্ট রাউটে অপারেট করত। সুতরাং শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়া 1.5 ঘন্টার ব্যাপার, যদিও সেটা 5 থেকে 7 কিলোমিটারের দূরত্ব। তো সেজন্য এই মোটর সাইকেলের মাধ্যমে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়ার যে অপরচুনিটিটা ছিল, সেটার ব্যাপারে মানুষকে সেল করার জন্য আরও বেশি কাঠখড় পোড়াতে হয় নাই, বিকজ দে ওয়াজ সাচ আ পেন্ট আপ ডিম্যান্ড। যেহেতু সমস্যাটা এত প্রকট ছিল, সেটার আমাদের রেসপন্স অ্যান্ড প্রোডাক্ট মার্কেট ফিট যেটাকে বলে, সেটা আমরা কিন্তু খুব দ্রুত পেয়ে গেছিলাম। এবং এরপরে আমরা এটা বাংলাদেশের অন্যান্য বেশ কিছু শহরে এটা আমরা নিয়ে যাই, এবং কি আমরা বাংলাদেশে শুরু হবার 2 বছরের মাথাতেই আমরা বাংলাদেশের বাইরে নেপালে আমাদের সেবা নিয়ে গেছি, এবং আজকে আমাদের প্রায় 20টার মতো সিটিজে আমাদের অপারেশনস আছে। তো এখন কোন কোন শহরে, কোন কোন জেলায় এটার আমাদের কোন কোন সার্ভিসের চাহিদাটা বেশি, সেটা নির্ভর করে যে এক একটা শহরে বা এক একটা জনপদে মানুষের চাহিদাটা কোথায়। যেসব জায়গায় আপনার যাতায়াতের সমস্যাটা সবচেয়ে বেশি প্রকট, সেখানে আমাদের রাইড হেলিং সার্ভিসেসের ট্র্যাকশন, আমাদের রাইড হেলিং সার্ভিসেসের গ্রহণযোগ্যতা খুব তাড়াতাড়ি পেয়েছে। আবার এমন কিছু সার্ভিস আছে, ফর এক্সাম্পল আমাদের ই কমার্স লজিস্টিক্স সার্ভিস, এটার চাহিদা কিন্তু আপনার ঢাকা শহরের বাইরে সবচেয়ে বেশি। আমরা অনেক সময় মনে করি যে আমরা শহরে বসে আছি, যে শহরের মানুষ, বিশেষ করে ঢাকা শহরের মানুষ হয়তো ই কমার্সে বেশি পণ্য কেনে, বা তারা হয়তো এফ কমার্সে বেশি পণ্য করে, কিন্তু সত্যিটা কিন্তু তা না। আমরা বিশেষ করে গত 3 বছরে যেটা দেখেছি, যে ওভার 2/3 অফ আওয়ার ডেলিভারিজ ফর আওয়ার কুরিয়ার বিজনেস আর আউটসাইড অফ ঢাকা, অর্থাৎ ঢাকার বাইরে 2/3 বেশি আমাদের ডেলিভারিজ যাচ্ছে। একটা বিষয়ে আমি জানি না, আপনাকে এটা নিঃসন্দেহে পীড়া দেয়, কিন্তু এটা আমার কৌতূহল মেটানোর জন্য। বাংলাদেশে যখনই কোনো কনজিউমার টেক আসে, সেটার এক ধরনের কম্পিটিটিভ একটা মানে মার্কেট বা স্টেক হোল্ডার তৈরি হয়ে যায়। যেমন ধরেন রাইডারদের ক্ষেত্রে আমরা দেখি যে মেনি অফ দেম আর নট ইউজিং দ্য অ্যাপ রাইট নাও। হয়তো রাস্তার পাশেই তারা দাঁড়িয়ে থাকছেন, তাদেরকে ওইভাবে তারা রাইড দিচ্ছেন। আবার দেখা যাচ্ছে যে কোম্পানিগুলো নিজস্ব রেস্টুরেন্টগুলো নিজস্ব ফুড ডেলিভারি সিস্টেম, বা ই কমার্স কোম্পানিগুলো নিজস্ব ডেলিভারি সার্ভিস নিজেরাই চালু করে দিচ্ছে। আপনাদের সেবাটা হয়তো তারা নিতে চাচ্ছে না। এই ধরনের চ্যালেঞ্জগুলো যখন আসে, তখন আপনারা আসলে কিভাবে মোকাবেলা করেন? দ্বিতীয়ত হচ্ছে, এটা আসলে মার্কেট শেয়ারকে কতটা আসলে প্রভাবিত করে? আপনাদের অভিজ্ঞতা কি বলে, বা এটা সমাধান কি হতে পারে? কম্পিটিশন ইজ আ ন্যাচারাল পার্ট অফ ডুইং বিজনেস, এবং কম্পিটিশন, বিশেষ করে ইন্টারন্যাশনাল কম্পিটিশন, আমাদের প্রত্যেকটা ক্ষেত্রেই রাইড হিলিং সেক্টরে
ফুড ডেলিভারি সেক্টরে, এমনকি ই কমার্স লজিস্টিক্স সেক্টরেও আমরা বিভিন্ন সময়, এমনকি এখনও ইন্টারন্যাশনাল কম্পিটিটরদের সাথে সাকসেসফুলি কম্পিট করে মার্কেটটাকে লিড করছি। এবং কম্পিটিশন ক্যান অলওয়েজ হেল্প আস ইমপ্রুভ, ইট কিপস আস অনেস্ট। আমরা যাতে করে গ্রাহকদের চাহিদা মোতাবেক আমরা তাদেরকে সেবা প্রদান করতে পারি, সেটা এনশোর করে, ভোক্তাদের অধিকার সংরক্ষণ করে এবং আলটিমেটলি একটা গুড প্রোডাক্ট কাস্টমারদের কাছে ডেলিভার করে। এখন প্রত্যেকটা ক্ষেত্রেই বাংলাদেশে এবং নেপালে যেখানে আমরা অপারেট করছি, আমাদের প্রত্যেকটা সেক্টরেই উই হ্যাভ হ্যাড মাল্টিপল কম্পিটিটর্স ওভার আ পিরিয়ড অফ টাইম। রাইড হেলিংয়েও কিন্তু আমরা একেবারে প্রথম না, রাইট? আমাদের আগেও ছিল, অনেকেই এসেছে, অনেকে চলে গেছে এবং দু একজন হয়তো এখনও অপারেট করছে। ঠিক তেমনি ফুড ডেলিভারিতেও আমাদের বিভিন্ন সময় প্রায় 10-12 জন, এমনকি 20 জনের মতোও কম্পিটিশন ছিল। বিভিন্ন ইন্টারন্যাশনাল কম্পিটিটরসও বাংলাদেশে এসে কম্পিটিশনে সার্ভাইভ না করতে পেরে এক্সিট করেছে। তো এখন মূল কথা হলো যে আমরা অথবা অন্যান্য মার্কেট প্লেয়ার্সরা ইউজারদের যে চাহিদা সেটাকে পূরণ করতে পারছি কিনা। ইউজাররা যে জিনিসটা চায়, তারা চায় হলো রিলায়েবিলিটি, তারা চায় হলো একটা ডিলাইটফুল এক্সপিরিয়েন্স। যদি আমরা বিশেষ করে ফুড অর্ডারের কথা বলি, এগুলো হলো তাদের চাহিদা। শুধুমাত্র ডিসকাউন্ট দিয়ে বা শুধুমাত্র কস্ট রিডিউস করাটাই কিন্তু সাফিসিয়েন্ট না। তো আমাদের সবসময় একটা ফোকাস থাকে কি করে আমরা মানুষের প্রোডাক্ট এক্সপিরিয়েন্সটাকে এনহ্যান্স করতে পারি, আমাদের গ্রাহকদের কি করে তাদের ইউজার এক্সপিরিয়েন্সটাকে এনহ্যান্স করতে পারি। এখন আপনি বলছিলেন অফলাইন রাইড হিলিং, অর্থাৎ মানে রাস্তার থেকে মানুষজনের রাইড হিলিং সেবা নেওয়ার যে টেন্ডেন্সিটা আমরা রিসেন্টলি এক্সপিরিয়েন্স করছি। তো এটার বিষয়টা বলতে গেলে আমাদের একটু পেছনের দিকে তাকাতে হবে। তো আমরা যখন প্রথম রাইড হিলিং সেবা শুরু করলাম, তার কিছুদিনের মধ্যেই আমাদেরকে সরকার বন্ধ করে দিল, পুলিশ থামিয়ে দিল। কারণ আমরা একটা ইলিগাল সেবা প্রদান করছি। তারপরে আমরা সেই সময় বিভিন্ন মাধ্যমে আমাদের অ্যাডভোকেসি করে একটা রাইড হেলিং নীতিমালা তৈরি করলাম। কারণ এর আগে প্রচলিত যে মোটর ভেহিকল অর্ডিন্যান্সটা ছিল, অধ্যাদেশটা ছিল, সেটা অনুযায়ী প্রাইভেট ভেহিকলকে কমার্শিয়াল পারপাসে ইউজ করা যায় না। তো রাইড হেলিং নীতিমালাটা আসলো 2017-18 সালে আমাদের যাত্রা শুরু হওয়ার পরপরই, যেটার মাধ্যমে রাইড হেলিং সেক্টরকে রেকগনাইজ করা হলো এবং যে তরুণরা বা যে রাইডার্সরা বা ক্যাপ্টেনরা তাদের রাইড হেলিং সেবা প্রদান করতে ইচ্ছুক, তাদের জন্য একটা নীতিমালা প্রণয়ন করা হলো, যার অংশীদার আমরাও। এখন তারপরে আমরা যেটা দেখলাম যে 2020 সালে করোনা মহামারীর সময় এখানে কিছুটা একটা হঠকারী সিদ্ধান্তে, তৎকালীন সরকারের একটা হঠকারী সিদ্ধান্তে সব ধরনের গণপরিবহন কিন্তু বন্ধ করে দেওয়া হলো, সেই সাথে রাইড হিলিংও বন্ধ করে দেওয়া হলো। কিন্তু যেটা হয় যে অনেকে যারা রাইড হিলিং সেবার সাথে যুক্ত আছে তারা প্রান্তিক মানুষ, তারা মানে দৈনন্দিন আয়ের উপরে তারা হয়তো নির্ভরশীল। অনেকে হয়তো আছে হলো ছাত্র, বা তারা এই মুহূর্তে তারা হয়তো বেকার, সেই জন্য তাদের একটা আয়ের পথ প্রয়োজন ছিল। তো সেই সময় আমরা সেই আইন মেনে আমাদের রাইড হিলিং সেবাটা বন্ধ রেখেছিলাম। আর সেই সময়ে এই অফলাইন রাইড হিলিং বা রাস্তা থেকে রাইড হিলিং সেবা প্রদান করা, অ্যাপ বহির্ভূত রাইড হিলিং সেবা প্রদান করার প্রচলনটা কিন্তু আরও বেড়ে গেল। কিন্তু এর ফলে যেটা হলো, এখানে যদিও কিছুটা মানে বেনিফিটস হয়েছে যে সেবা প্রদানকারী এবং সেবা গ্রহণকারী তাদের ক্ষেত্রে, কিন্তু এটার সাথে সাথে কিন্তু কিছু বিপদ বা আশঙ্কার জায়গাও কিন্তু তৈরি হয়েছে। যেরকম আমরা দেখেছি অনেক ক্ষেত্রেই দুর্ঘটনার টেন্ডেন্সিটা বেড়ে গিয়েছে, এখানে ছিনতাই, রাহাজানি এগুলোর টেন্ডেন্সিটাও বেড়ে গিয়েছে। কারণ যখন একটি অ্যাপের মাধ্যমে রাইড হিলিং সেবা প্রদান করা হয়, তখন কিন্তু রাইডটা ট্র্যাক করা হয়। তো ওই সময়ে যদি কোনো দুর্ঘটনা ঘটে বা কোনো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন রাইজ করে, তখন আমরা কিন্তু রিপোর্টের ভিত্তিতে তৎক্ষণাৎ একটা অ্যাকশন নিতে পারি। সেই সাথে আপনি যদি একজন গ্রাহক হন, আপনি যদি একজন ইউজার হন, আপনি রাইডটা নেওয়ার সময় আপনার সেই রাইডের
পাথটা আপনার অন্য কোনো এক বন্ধুর সাথে শেয়ার করতে পারেন, সে অ্যাপের মধ্যে আপনাকে ট্র্যাক করতে পারে। সো কোনো একটা ইস্যু অ্যারাইজ করলে এখানে এটা আমাদের ভিজিবিলিটির মধ্যে আসে। সেই সাথে কিন্তু আমরা সেফটি কাভারেজও প্রোভাইড করি। সো যদি কোনো কারণে আপনি দুর্ঘটনার সম্মুখীন হন, সেখানে সেই দুর্ঘটনার চিকিৎসার জন্য আমরা সহায়তা প্রদান করি। তো আর সবচেয়ে বড় যে জিনিস, আমাদের অ্যাপের মাধ্যমে যেহেতু ভাড়াটা নির্ধারিত হয়, এটা একটা অ্যালগোরিদমের মাধ্যমে একটা ট্রান্সপারেন্ট প্রসেসে নির্ধারিত হয়। সেখানে গ্রাহক, ইউজার এবং রাইডার দুজনেই আশ্বস্ত থাকতে পারে যে একটা ফেয়ার প্রাইস নির্ধারিত হচ্ছে। ফেয়ার এনাফ। আমরা একটি বিরতি নিব, বিরতির পর ফিরে এসে আমরা আপনার কাছ থেকে আরও কিছু প্রশ্নের উত্তর জানবো। দর্শক, একটি বিরতির পর পাঠকের সিইওর সাথে আরও আলোচনা হবে। খুব দ্রুত ফিরছি, আমাদের সাথেই থাকুন। আবারও স্বাগত, আপনারা দেখছেন দ্য বিজনেস। আমাদের সাথে স্টুডিওতে আছেন পাঠকের সিইও ফাহিম আহমেদ। একটা প্রশ্ন বোধহয় আপনারা অনেক বেশি শোনেন, আমরাও তো, আমি কনজিউমার হিসেবে ফিল করি, কিন্তু সেটার আপনার ব্যাখ্যাটা আমি জানতে চাই। সেটা হচ্ছে রিগার্ডিং দ্য কস্ট। রাইড শেয়ারিং বলি, ফুড ডেলিভারি বলি, পার্সেল সার্ভিস বলি, এই প্রত্যেকটি ক্ষেত্রে আসলে খরচ বা ব্যয় আর একটু কমানো যায় কিনা, সেটি নিয়ে কনজিউমারদের এক ধরনের ভাবনা আছে। আসলে কি কমানো সম্ভব? মোবাইল ফোনের কস্ট যদি আমরা কমিয়ে আনতে পারি এবং ইন্টারনেট কস্ট যদি আমরা কমিয়ে আনতে পারি, সেটার সাথে সাথে কিন্তু ওইটার সাথে যে অ্যান্সিলারি সার্ভিসেসগুলো আমরা প্রোভাইড করছি, যেটা রাইড হিলিং হোক, ফুড ডেলিভারি হোক, ই কমার্স লজিস্টিক্স হোক, সেটাও আরও কমে যাবে। কেন? কারণ এখন আমরা যে মার্কেট সাইজকে অ্যাড্রেস করতে পারছি, সেটা আপনি ধরেন 20 লাখ গ্রাহক বা 1 কোটি গ্রাহক, 20 লাখ হলো আপনার মান্থলি অ্যাক্টিভ। সেই সংখ্যাটা যদি আরও বেড়ে যায়, তার মানে আমরা আরও বৃহৎ পরিসরে অপারেট করতে পারছি। সো যখনই আমরা একটা বড় মার্কেটকে অ্যাড্রেস করব, তখনই কিন্তু আমাদের প্রত্যেকটা ইউজারকে সার্ভ করার কস্টটা কমে আসবে। তো এটা হলো প্রথম একটা জিনিস। দ্বিতীয় যে বিষয়টা, সেটা হলো আমাদের ট্যাক্স অ্যান্ড ভ্যাট। আমরা যদি অন্যান্য সেক্টরগুলোর ক্ষেত্রে দেখি, ফর এক্সাম্পল আমাদের রেডিমেড গার্মেন্ট সেক্টর, আমরা প্রায় 50 বছর ধরে কিন্তু রেডিমেড গার্মেন্ট সেক্টর অপারেট করে আসছি, 45 বছরের বেশি সময় যাবত। কিন্তু এখনও কিন্তু এই সেক্টর বিভিন্ন ধরনের ভর্তুকি পেয়ে আসছে। আমরা ভর্তুকি চাই না, বিভিন্ন ধরনের ট্যাক্স বেনিফিটস পেয়ে আসছে। ইভেন আপনার ব্রডার আইসিটি সেক্টর, যারা সফটওয়্যার ডেভেলপার, যারা অন্যান্য ধরনের আইটি সার্ভিসেস ডেভেলপ করছে, তারা কিন্তু গত 10+ ইয়ার্স, 10 বছরেরও বেশি সময় যাবত আপনার ট্যাক্স ওয়েভার পেয়েছে এবং সেই সাথে ভিএটি ওয়েভার পেয়েছে। আমাদের রাইড হিলিং সেক্টরটাকে রেকগনাইজ করার 1 বছরের মাথায় কিন্তু এখানে ভিএটি আরোপ করা হলো। এমনকি সেই সাথে আমাদের যারা রাইডার এবং ক্যাপ্টেন আছেন, মানে যারা মোটরসাইকেলে বা গাড়িতে সেবা প্রদান করে তাদের আয় করেন, এদের অনেকেই কিন্তু আমাদের যে মিনিমাম ট্যাক্স ব্র্যাকেট আছে তার মধ্যেও কিন্তু তারা পড়েন না, অথচ তাদের কাছ থেকেও কিন্তু আমাদের অ্যাডভান্সড ইনকাম ট্যাক্স উইথহেল্ড করতে হচ্ছে। সুতরাং এই ট্যাক্স লিকেজটা আমাদের ক্ষেত্রে একটা বিশাল অন্তরায় হয়ে দাঁড়িয়েছে ইউজারদের জন্য, খরচটা সাশ্রয়ী করার জন্য। তো এখানে আমাদের অনেক কাজ করার জায়গা আছে। একটা বিষয়, সেটা নিয়েও এক ধরনের কনজিউমারদের একটা গ্রুপের কনসার্ন আছে, সেটা হচ্ছে রিগার্ডিং দ্য সিকিউরিটি অফ দ্য ডেটা। কারণ তারা যখন আপনাদের অ্যাপ ব্যবহার করছে, তারা অনেক ধরনের ডেটা ইনপুট দিচ্ছে, তাদের এক ধরনের প্রোফাইল ক্রিয়েট হচ্ছে। তারা জানতে চায় এইটাকে সিকিউর করার জন্য কী ধরনের ইনিশিয়েটিভ আসলে নেয়। এটা একটা একটু জুড়ে দিই, সেটা হচ্ছে ওভারঅল ই কমার্স সেক্টরে এই ডেটা সিকিউরিটি নিয়ে আরেকটু কি বলবো, আরেকটু সবার সচেতন হওয়া দরকার কিনা। ডেটা সিকিউরিটি অ্যান্ড সাইবার সিকিউরিটি ইজ অফ মোস্ট ইম্পর্টেন্স। আমরা গ্রাহকদের ডেটা আমরা সুরক্ষিত রাখি এবং আমরা যেটার উপরে ফোকাস করি সেটা হলো ট্রান্সপারেন্সি অ্যান্ড কনসেন্ট। অর্থাৎ আপনি অ্যাজ এ ইউজার উইল বি অ্যাওয়্যার যে আপনার কোন ধরনের ডেটা নেওয়া হচ্ছে, কিসের জন্য নেওয়া হচ্ছে, এবং সেই ডেটাটা কোনটা সংরক্ষণ করা হচ্ছে বা হচ্ছে না, সেটার উপরে আপনার একটা কনসেন্ট বা আপনার একটা কন্ট্রোল থাকবে। এই জিনিসটা আমরা ইনশিওর করি থ্রু আ ট্রান্সপারেন্ট প্রসেস, যেটা আমাদের টার্মস অফ সার্ভিসে উল্লেখ করা থাকে। টেক কোম্পানিগুলোর কাছ থেকে সবসময় এক ধরনের এক্সপেকটেশন থাকে দ্যাট ইউ আর কামিং আপ উইথ সাম নিউ কাইন্ড অফ ইনোভেশনস। এই আর&ডিটা আপনারা করেন কিনা, বা মানে এই আর&ডিটা করার সুযোগ আছে কিনা এক। দ্বিতীয়ত হচ্ছে, অ্যাজ ইউ আর মোস্টলি নোন ফর ইউর রাইড শেয়ারিং বিজনেস, অনেকেই এটা ভাবেন যে আরও বড় সার্ভিস, অনেকে তো বলে যে বাস সার্ভিস নিয়ে আসে না কেন এই রাইড শেয়ারিং বিজনেস যারা করছে তারা। আমি জানি না আপনাদের প্ল্যান আছে কিনা, বাট নতুন ধরনের ইনোভেশন নিয়ে নিশ্চয়ই আপনারাও কাজ করছেন, সেটা কি? অবশ্যই। সো আমি যদি আমাদের
কোম্পানি এবং আমাদের প্ল্যাটফর্ম, আমাদের ব্যবসা সম্বন্ধে জাস্ট ব্রড ব্রাশ স্ট্রোকে বলি, সেটা কি? উই আর দ্য লার্জেস্ট ডিজিটাল সার্ভিসেস প্ল্যাটফর্ম ফর টেক এনেবলড কনজিউমার্স অ্যান্ড স্মল বিজনেসেস। তো এর অর্থ কী? আমাদের যে কোর বিজনেসটা আছে বা কোর ফাউন্ডেশনটা আছে, দ্যাট ইজ বিল্ট অন 3 পিলার্স। তো 3টা পিলারগুলো, একটা হলো মোবিলিটি। এখন মোবিলিটি বলতে মানে হলো যাতায়াত। এখন এর মধ্যে আমরা মোবিলিটির একটা অংশ রাইড হেলিং নিয়ে এখন কাজ করছি, কিন্তু এটা ভবিষ্যতে আরও কিছু হতে পারে। সেটা হয়তো আপনার পাবলিক ট্রান্সপোর্টেশন হতে পারে। এখন আমরা মূলত আরবান ট্রান্সপোর্টেশন নিয়ে কাজ করছি, ভবিষ্যতে সেটা হতো আপনার ইন্টার ডিস্ট্রিক্ট অর ইভেন ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্টেশন হতে পারে। বাট ইটস এ মোবিলিটি পিলার, নট নেসেসারিলি শুধুমাত্র রাইড হেলিং পিলার। দ্বিতীয় যেটা হলো সেটা হলো কুইক কমার্স। এবং কুইক কমার্সের মধ্যে আমরা এখন যেটা নিয়ে মূলত কাজ করছি সেটা হলো ফুড ডেলিভারি। যদিও ফুড ডেলিভারির সাথে সাথে আমাদের কিছু অন ডিম্যান্ড গ্রোসারি ছোট পরিসরে এবং অন ডিম্যান্ড এসেনশিয়াল সার্ভিসেসও আছে, রাইট? কিন্তু এটার সাথে ভবিষ্যতে আরও অনেক কিছু যুক্ত হতে পারে। এবং তৃতীয়টা হলো ই কমার্স লজিস্টিক্স। এখন ই কমার্স লজিস্টিক্সের ক্ষেত্রে আমরা এখন যেটা প্রোভাইড করছি সেটা হলো আমাদের ই কমার্স মার্চেন্টসদের জন্য end-to-end ডেলিভারি সলিউশন। অর্থাৎ আপনি যদি একজন মার্চেন্ট হন, অ্যান্ড আমাদের প্ল্যাটফর্মে আমি তো আমাদের 1 কোটি গ্রাহকের কথা বলেছি, কিন্তু সেই সাথে আমাদের 2 লক্ষাধিক ই কমার্স অ্যান্ড এফ কমার্স মার্চেন্টস আছে। এর অধিকাংশ অর্থাৎ 50%-এর বেশি হলো উইমেন, মহিলা। তাদের বয়স হলো 25 থেকে 35-এর মধ্যে মূলত, এবং তারা সবাই বলতে পারেন ইউনিভার্সিটি গ্র্যাজুয়েটস, ইভেন অনেকে ইউনিভার্সিটি স্টুডেন্টস আছে। হ্যাঁ, তো তাদের জন্য আমরা এন্ড টু এন্ড ডেলিভারি সলিউশনস দিচ্ছি। অর্থাৎ তারা তাদের পণ্যটা যেটা বেচছে সেটা হয়তো হতে পারে তাদের নিজস্ব ই কমার্স প্ল্যাটফর্মে, সেটা হয়তো হতে পারে সামাজিক মাধ্যমে বা ফেসবুকে, সেটা হতে পারে হয়তো তাদের অ্যাপের মাধ্যমে। সেই পণ্যটা আমরা তাদের কাছ থেকে তুলে নিয়ে আমরা তাদের কাস্টমারদের দ্বারপ্রান্তে পৌঁছে দিচ্ছি, এবং শুধু পৌঁছে দিচ্ছি যে তাই না, সেই পেমেন্টটা আমরা কালেক্ট করছি, ক্যাশটা আমরা কালেক্ট করছি, এবং সেই ক্যাশটা নিয়ে আমরা আবার মার্চেন্ট অর্থাৎ আমাদের কাস্টমারের কাছে পৌঁছে দিচ্ছি। উইর কমপ্লিটিং দ্য ফুল লুপ। ইভেন কোনো সময় যদি প্রোডাক্টটা রিটার্ন হয় সেটাও আমরা কিন্তু আমাদের ওই মার্চেন্টের কাছে পৌঁছে দিচ্ছি, রাইট? এটা হলো আমাদের এখনকার কার্যক্রমের পরিধি। এখন এই যে একটা কোর ফাউন্ডেশন আছে, তার উপরে উইর বিল্ডিং আ ফিনটেক লেয়ার। এখন এই ফিনটেক লেয়ারটা কি? আমাদের ফিনটেকের ভিশনটা হলো যে আমাদের গ্রাহকদের জন্য, অ্যান্ড হু আর আওয়ার ইউজার্স, ইট ইজ দোজ টেক এনেবলড কনজিউমার্স অ্যাজ ওয়েল অ্যাজ দ্য স্মল বিজনেসেস। তাদের জন্য উই ওয়ান্ট টু এনেবল দেম টু ট্রানজ্যাক্ট হাউ দে ওয়ান্ট, অ্যাক্সেস ফান্ডস ওয়েন দে নিড, অ্যান্ড ম্যানেজ দেয়ার ফিন্যান্সেস হাউ দে শুড। মানে তারা যেভাবে তাদের লেনদেন সম্পন্ন করতে চায় সেটা যাতে তারা করতে পারে। তাদের যখন কোনো ধরনের ঋণের প্রয়োজন হয় সেটা যাতে করে তারা অ্যাক্সেস করতে পারে, এবং সামগ্রিকভাবে তারা তাদের ব্যবসা অথবা তাদের মানে খরচপাতি কিভাবে ম্যানেজ করবে সেটার জন্য আমরা appropriate tools and services গুলো So you're starting your own financial services. So মার্কেটে তো অলরেডি অনেক কম্পিটিটর আছে। আমাদের প্ল্যাটফর্মে পাঠাও পে অলরেডি যুক্ত হয়েছে। পাঠাও পে বাংলাদেশ ব্যাংক কর্তৃক একটি ফুললি লাইসেন্সড ডিজিটাল পেমেন্ট ওয়ালেট, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার লাইসেন্স, এর আন্ডারে আমরা অপারেট করছি, এবং সেই সাথে আমরা গত 2 বছরের অধিক সময় ধরে পে লেটার বলে একটা সেবা প্রদান করে আসছি আমাদের গ্রাহকদেরকে। সো আমাদের যে ফ্রিকোয়েন্ট ইউজার্স যারা আছে, আমাদের যারা হাই ভলিউম ইউজার্স যারা আছে, তাদেরকে আমরা একটা পার্টিকুলার স্পেন্ডিং লিমিট দিচ্ছি মাসে। সেটা হয়তো আপনার 1000 হতে পারে, কোনো ক্ষেত্রে 8000-এর মতো হতে পারে, এবং তারা সেই একটা 15 দিন সময়ের মধ্যে আমাদের প্ল্যাটফর্মের মধ্যেই ট্রানজ্যাক্ট করতে পারে, ফুড কিনতে পারে, রাইড হেলিং সেবা নিতে পারে, পার্সেল সেন্ড করতে পারে, এবং সেই সময়সীমাটা অতিক্রম করার 30 দিনের মধ্যে তারা আমাদেরকে ফুললি রিপে করে দেয়। আমরা এর ফলে দেখেছি যে এই পে লেটার সেবা হ্যাজ হ্যাড ফ্যান্টাস্টিক অ্যাডপশন, এবং এর ফলে আমাদের ইউজারদের রিটেনশন বেড়ে গেছে, অর্থাৎ তারা আমাদের প্ল্যাটফর্মে রয়ে যাচ্ছে
আমাদের প্ল্যাটফর্মের প্রতি আরও লয়াল হচ্ছে, তাদের ট্রানজ্যাকশনের ফ্রিকোয়েন্সিটা বেড়ে যাচ্ছে, তারা আরও ঘন ঘন ট্রানজ্যাক্ট করছে এবং আমাদের প্ল্যাটফর্মে তাদের টোটাল স্পেন্ডিংটা আগের তুলনায় পে লেটার অ্যাডপ্ট করার আগের তুলনায় আরও বেড়ে যাচ্ছে, রাইট? সেই সাথে আমরা আরও একটা সেবা এখন পাইলট আকারে এনেছি। এটা তো হলো আমাদের কনজিউমারদের জন্য। আরেকটা সেবা যেটা আমরা এনেছি সেটা হলো আমাদের ই কমার্স মার্চেন্টের জন্য। সেটা হলো ইনস্টাপে। ইনস্টাপের অর্থ হলো যে ওই যে বললাম আমাদের মার্চেন্টদের জন্য আমরা পণ্য একেবারে তাদের ইউজারদের দ্বার প্রান্তে পৌঁছে দিচ্ছি এবং সেই সাথে ক্যাশ কালেক্ট করছি। সাধারণত এই ক্যাশটা কালেক্টেড হওয়ার পরে একটা সময় লাগে সেটা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে, ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে আমাদের মার্চেন্টের কাছে আবার পৌঁছে দিতে। কিন্তু পাঠাও পের মাধ্যমে একটা প্রোডাক্ট ডেলিভার হওয়া মাত্রই অর্থাৎ আপনার মার্চেন্ট আপনার গ্রাহকের হাতে পাবার মাত্রই আপনি অ্যাজ আ মার্চেন্ট সেই প্রোডাক্টের ভ্যালুটা আপনি ইনস্ট্যান্টলি সাথে সাথেই আপনার পাঠাও পে অ্যাকাউন্টে পেয়ে যাচ্ছেন এবং সেই সাথে সাথেই সেই টাকাটা আপনি উইথড্র করে নিতে পারছেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে বা অন্য কোনো মাধ্যমে। তো এরকম আরও বেশ কিছু ইনোভেশন আমরা খুব শিগগিরই আনছি, হয়তো আগামী অল্প কিছু দিনের মধ্যে, যেটা সম্বন্ধে আমরা আপনাদেরকে জানাতে পারবো। এবং এটা তো আমি জাস্ট বললাম হলো জাস্ট ফিনটেকের ক্ষেত্রে, কিন্তু সবগুলো ক্ষেত্রে প্রযোজ্য। যে আমরা মার্চেন্টের কথা বললাম তার আরও অনেক ধরনের কিন্তু চাহিদা আছে। তারা কি করে তাদের ব্যবসাকে গ্রো করবে, তারা কি করে তাদের অর্ডার ভলিউমটাকে ম্যানেজ করবে, তারা কি করে তাদের সাপ্লায়ার্সদেরকে পে করবে, তারা এখন যারা হয়তো সামাজিক মাধ্যমের উপরে নির্ভরশীল অথবা ফেসবুকের মাধ্যমে নির্ভরশীল, তারা অন্য কী ধরনের প্ল্যাটফর্ম অ্যাক্সেস করতে পারে মার্কেট রিচ করার জন্য, কাস্টমারের কাছে যাবার জন্য, সেগুলো নিয়েও কিন্তু আমরা এখন কাজ করে যাচ্ছি। এবং আপনি যেটা বললেন রাইড হিলিং, আমরা শুধু নিজেদেরকে রাইড হিলিং কোম্পানি হিসেবে গণ্য করি না। আমাদের উই আর আ ডিজিটাল সার্ভিসেস কোম্পানি, উই আর কনজিউমার টেক কোম্পানি which operates in the transportation sector among others. Definitely. আপনার জন্য বেশ কিছু র্যাপিড ফায়ার প্রশ্ন আছে, আমরা সেগুলো আপনাকে করব, কিন্তু তার আগে আমরা একটা বিরতি নিব, তারপর ফিরে এসে করব। দর্শক, খুব দ্রুত ফিরবো পাঠাও সিও এর সাথে, আমাদের সাথেই থাকুন। আবারও স্বাগত, আপনারা দেখছেন দ্য বিজনেস। আমাদের সাথে স্টুডিওতে আছেন পাঠাওয়ের সিইও ফাহিম আহমেদ। বলছিলাম র্যাপিড ফায়ার প্রশ্ন করব, এটা আমাদের ইয়াং জেনারেশনরা পাঠায়। আজকের প্রশ্নগুলো বেশি ইন্টারেস্টিং। আমি শুরু করছি। প্রথম প্রশ্ন, জানতে চায় তারা, পাঠাও সিইও কি পাঠাও ইউজ করেন রাইড শেয়ারিং এর ক্ষেত্রে? Of course. আজকে নিশ্চয়ই আসেননি? না, আজকে আসেনি। ওকে, সেকেন্ড প্রশ্ন। এই জন্য দেরি হয়ে গেছে। আজকে ট্রাফিক বেশি ছিল। সেকেন্ড প্রশ্ন, পাঠাও নিয়ে শোনা সবচেয়ে ইন্টারেস্টিং অবজারভেশন বা অভিজ্ঞতা, কোনো ঘটনা বা কোনো কিছু? আমাকে একজন রিসেন্টলি বলেছিল যে আমরা এমন একটা দেশে লঞ্চ করেছি যেখানে আমি কখনো লঞ্চ করার প্ল্যান করছিলাম না। আমাকে কেউ বলেছিল যে আমরা নাকি আমেরিকায় লঞ্চ করে ফেলছি। সো এটা আমার জন্য খুব ইন্টারেস্টিং মনে ছিল। ভাবনা করলাম মেবি কোনো একদিন। 3 নাম্বার, রাইড শেয়ারিং ব্যবসার সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটি, যদি একটির কথা বলতে বলি? ট্রাফিক ল সম্বন্ধে মানুষকে অবহিত করা এবং পালন করা, এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। 4 নাম্বার প্রশ্ন, টেক ব্যবসায় কোনটি বেশি গুরুত্বপূর্ণ, নিরাপত্তা নাকি স্টেবিলিটি? সেটা হলো উই বিল্ড প্রোডাক্টস দ্যাট কাস্টমার্স লাভ অ্যান্ড আর উইলিং টু পে ফর। সুতরাং আমরা যদি এমন ইনোভেটিভ একটা কিছু নিয়ে আসতে পারি যেটা কাস্টমারদের চাহিদাকে মেটাবে এবং সেটার জন্য তারা পে করতে ইচ্ছুক, তার মানে বাকি সব কিছু উইল ফলো। গ্রেট। পরের প্রশ্ন, নতুন স্টার্টআপের ক্ষেত্রে কোনটি বেশি গুরুত্বপূর্ণ, আইডিয়া নাকি এক্সিকিউশন? Execution. Idea is not even 1%. No one gets paid for ideas. ওকে। 6 নম্বর প্রশ্ন, মানুষের কোনটি থেকে বেশি শিক্ষা নেওয়া উচিত, সাফল্য নাকি ব্যর্থতা? 100% ব্যর্থতা। কারণ সাফল্য যখন হয় মানুষের, sometimes people get lucky and they feel that they were good. That is the biggest risk. মানে আপনি হয়তো জাস্ট এমনি লাকি ছিলেন, তা ভাববেন যে হয়তো কি না কি কারণে আপনি সফল হয়েছেন, কিন্তু তা কিন্তু না। ব্যর্থতা থেকে সবচেয়ে বেশি শেখার আছে। ওকে, ফেয়ার এনাফ। পরের প্রশ্ন, ধরুন কর্মীদের কাজে আপনি, আপনার কলিগরা বা আপনার সাথে যারা কাজ করেন, কর্মীদের কাজে কোনো দুর্বলতা পেলেন, সেটা সমাধানের সহজ কৌশল কি? মানুষকে যদি জানানো হয় যে তারা এখানে ভুল করছে and this is the right way to do it, and I found যে মানুষ সেটা খুবই মানে গ্রহণ করে, খুব রেজিস্ট করে না। ওকে। পরের প্রশ্নে, আপনার কোনো কলিগকে বা কোনো সাবঅর্ডিনেটকে যদি আপনার প্রমোশন দেওয়ার কথা মাথায় আসে, প্রমোশন দেওয়ার আগে আপনি সবার আগে কি যাচাই করেন? আমি দুইভাবে জিনিসটা দেখি। একটা হলো
যে যে মানুষটা একটা কাজ করছে সেই কাজের থেকে আমার চাহিদাগুলো কি কি, হোয়াট ডু আই এক্সপেক্ট ফ্রম দ্যাট পজিশন। সো তারপরে আমি চেষ্টা করি ওই র্যাঙ্কে অন্যান্য ডিপার্টমেন্টে বা অন্যান্য ফাংশনে যে মানুষগুলো সেগুলোর চাহিদা সেটার সাথে কি করে স্ট্যাক আপ করে। এবং থার্ড যেটা করি সেটা হলো যে আমি দেখি যে মার্কেটে ওই ধরনের স্কিল সেটটাকে কীভাবে যাচাই করা হয়। সো এই তিনটা ফ্যাক্টর বেসিসে, নাম্বার ওয়ান অন দ্য ইন্ডিভিজুয়াল হিমসেলফ অর হারসেলফ, অ্যান্ড নাম্বার টু ইন কম্প্যারিজন টু দেয়ার পিয়ার্স বোথ উইদিন দ্যাট ডিপার্টমেন্ট অ্যান্ড আদার ডিপার্টমেন্টস, অ্যান্ড তৃতীয়ত হলো ইন দ্য ব্রডার মার্কেট। অ্যান্ড ব্রডার মার্কেট বলতে আমি শুধুমাত্র যে বাংলাদেশ বা আমার রেলেভেন্ট মার্কেট তাই না, আমি এর বাইরেও হয়তো অনেক সময় দেখি। এই তিনটা বিষয়ে ভেদে তারপরে আর কি সিদ্ধান্তটা নেওয়া হয়। 9 নম্বর প্রশ্ন, আপনি ছোটবেলায় কি হতে চেয়েছিলেন? একটা হলো যে আমি একটা গোয়েন্দা হতে চেয়েছিলাম, আরেকটা হলো যে আমি একজন সাংবাদিক হতে চেয়েছিলাম। তো দুটার কাজই কিন্তু একই, আপনি যদি একটু চিন্তা ভাবনা করে দেখেন। সিমিলার বাট নট কোয়াইট সেম আর কি, রিস্কিয়ার। পরের প্রশ্নে যেতে চাই, এটা একটু হাইপোথেটিক্যাল সিচুয়েশন বাট দে ওয়ান্ট টু নো ফ্রম ইউ যে আপনাদের কোম্পানিকে যদি কখনো বলা হয় যে সেলফ ড্রিভেন কার লঞ্চ করার একটা সুযোগ তৈরি হলো, বাংলাদেশের টেকনোলজি এখনও অতটা অ্যাডভান্সড নয়, কিন্তু আপনাদেরকে এক ধরনের বাধ্যবাধকতা দেওয়া হলো যে ইউ নিড টু স্টার্ট দিস রাইট নাও ইন ইউর রাইট শেয়ারিং সেলফ ড্রিভেন কার্স, আপনি কি করবেন? আমাকে কখনো কেউ কিছু বাধ্য করতে পারে না। তো একমাত্র বাধ্য করতে পারে হলো যে আমি যার কাছে দায়বদ্ধ তার কাছে। আমি একটা কনজিউমার টেক কোম্পানির সিইও, আমার দায়বদ্ধতা হলো আমাদের কনজিউমার কাছে, আমাদের কাস্টমারদের কাছে। শুধুমাত্র কনজিউমার বা আমাদের কাস্টমারই আমাদেরকে দায়বদ্ধ করতে পারে আমরা কি করব, এর বাইরে আর কেউ না। ওকে, সো আপনাকে এটার জন্য কখনো পুশ করা হলে আপনি মার্কেট না বুঝে যাচাই না করে করবেন না? We build products that our customers love and are willing to pay for. Customer is king. যাদের যা উত্তর দরকার তারা সেটা পেলো। এবার একটু বড় প্রশ্নের দিকে যেতে চাই। যারা আপনাদের ক্যাপ্টেন বা রাইডার আমরা যাদেরকে দেখি, তাদের সবসময় এক ধরনের একটা প্রশ্ন থাকে, আমরা তাদের সাথে কথা বলেছি, তারা যেটা বলছেন যে আই ডোন্ট নো ইফ আই বিকাম এ রাইডার অর ক্যাপ্টেন অর হোয়াট এভার দ্য টার্ম ইউ ইউজ, তারা তাদের ক্যারিয়ার গ্রোথ নিয়ে একটা অ্যাসুরেন্স চায় কোম্পানিগুলোর কাছ থেকে, যে এটা নিয়ে আর একটু ভাবার সুযোগ আছে কিনা। আসলেই কি আছে? আমরা যে তাদেরকে এখানে একটা আয়ের ক্ষেত্র তৈরি করে দিয়েছি, সেটা তাদেরকে যে শুধু আয় রোজগারের পথে দিচ্ছে তা না, ইট ইজ গিভিং দেম আ সেন্স অফ ডিগনিটি। তারা তাদের পরিবারকে সাপোর্ট করতে পারছে, তাদের ছেলে মেয়েদেরকে বড় করতে পারছে, তারা তাদের সমাজে একটা অবদান রাখতে পারছে। হ্যাঁ, তো সেটার ব্যাপারে আই ওয়ান্ট টু বি ভেরি ক্লিয়ার, রাইট? এখানে আমাদের রোলটা কত দূর পর্যন্ত যেতে পারে আর কত দূর পর্যন্ত যেতে পারে না। বাট দ্যাট সেড, এখানে কিন্তু আমরা এটাও দেখেছি যে অনেকে আমাদের রাইডার অথবা ক্যাপ্টেন থেকে উদ্যোক্তা হয়েছেন। তারা হয়তো প্রথমে আরেকজনের মোটর বাইক বা গাড়ি ধার নিয়ে বা ভাড়া করে আয় উপার্জন করত। এখন তারা নিজেদের মোটর বাইক, অনেকে হয়তো সেটা তারা লোনে বা কিস্তিতে কিনেছে, অনেকে গাড়ি কিনেছে, কেউ কেউ আবার হয়তো একটা নিজেদের ফ্লিট তৈরি করছে, অর্থাৎ তার নিজের একটা গাড়ি আছে, সে চালাচ্ছে এবং আরও 2-3টা গাড়ি সে হয়তো ধার নিয়েছে বা ভাড়া নিয়েছে এবং লোকজনকে নিয়ে পাঠাও কারে তারা চালাচ্ছে, বা বাইকের ক্ষেত্রে এটা করছে। তো এটা কিন্তু মানে উদ্যোক্তা হওয়ার পরে একটা স্তর। তো সেই দিক থেকেও আমরা মনে করি যে অ্যাজ company that is youth focused and a technology company and a Bangladesh first company, আমাদের এখানেও একটা বড় অবদান রাখার সুযোগ আছে। তবে আমরা কেন এক্সিস্ট করি এটার ব্যাপারে অলসো ওয়ান্ট টু বি ভেরি ভেরি ক্লিয়ার, বিকজ এখানে আমরা আমাদের শিক্ষা কাঠামোকে ঠিকমতো গড়ে তুলতে পারিনি। আমি আজ ছোট ছোট দুটো প্রশ্ন করব, তারপরে আজকের আয়োজন শেষ করব। আপনি যে উদ্যোক্তাদের কথা বলছিলেন, স্টার্ট আপগুলো, বাংলাদেশের টেক বেস স্টার্ট আপ হয়তো সবচেয়ে বেশি এসেছে এবং তাদের এক ধরনের আক্ষেপ রয়েছে যে দে ডু নট গেট ইনাফ ক্যাপিটাল অর ফাইন্যান্সিং ফ্রম স্পেশালি ফ্রম দ্য ব্যাংকস। ভেঞ্চার ক্যাপিটালের থ্রুতে তারা যেগুলো পায় সেগুলো তাদের কাছে এনাফ মনে হয় না। তারা কি করবে? আমি বলবো যে দ্যাট ইজ আ রং ডায়াগনোসিস অফ আ ভেরি ইম্পর্ট্যান্ট প্রবলেম। আপনি যে প্রবলেমটা বললেন যে স্টার্ট আপদের একটা বিশাল বড় সমস্যা আছে, কিন্তু তারা যে ক্যাপিটাল পায় না বা তারা যে ফাইন্যান্সিং পায় না, সেটা হলো সিমটম। দ্যাট ইজ নট দ্য প্রবলেম অর দ্যাট ইজ নট দ্য ডিজিজ ইন অ্যান্ড অফ ইটসেলফ। আমাদের দেশের স্টার্ট আপ এবং মোর ব্রডলি স্পিকিং টেকনোলজি কোম্পানির যে সমস্যাটা, সেটা হলো 3 প্রকারের, 3টা। প্রথমত, তারা যে
প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করছে সেটার এড্রেসেবল মার্কেট সাইজটা খুব কম। তারা হয়তো খুব ছোট পরিসরে একটা ছোট সমস্যার সমাধান করা শুরু করছে, সেই জন্য তারা ট্র্যাকশন পাচ্ছে না, সেজন্য তারা বড় স্কেলে জিনিসটাকে নিয়ে যেতে পারছে না। এটা হলো এক নম্বর। দ্বিতীয় হলো তারা যে প্রোডাক্টগুলো তৈরি করছে সেটা দে আর নট স্ট্রং এনাফ, দে আর নট গুড এনাফ। সেটা হয়তো ফ্রম আ টেকনিক্যাল পার্সপেক্টিভ হতে পারে, সেটা দ্যাটস নট গুড এনাফ। আর যেহেতু মার্কেট যে সাইজের আছে সেই সাইজের মার্কেটের জন্য যে ধরনের টেকনিক্যাল ডেভেলপমেন্ট দরকার সেটা তারা করতে পারছে না, রাইট? এটা হলো দ্বিতীয় প্রবলেম। আর তৃতীয় হলো যে দ্য কোয়ালিটি অফ দ্য ফাউন্ডার্স অ্যান্ড দ্য টিমস আর নট গুড এনাফ। এখানে তাদের হয়তো কোনো ক্ষেত্রে টেকনিক্যাল স্কিল সেটটা অতটা ভালো না, কোনো ক্ষেত্রে হয়তো তাদের বিজনেস অ্যাকিউমেন্টটা ভালো না, এবং অনেক ক্ষেত্রেই যে ওই টিমটা যে তৈরি হয়েছে সেটা ঠিকমতো তৈরি হয় নাই। মানে গেটিং দ্য রাইট মিক্স অফ সামওয়ান যাদের টেকনিক্যাল এক্সপার্টিজ আছে এবং বিজনেস সেন্সটা আছে, এক্সপিরিয়েন্স না থাকতে পারে বাট সেন্সটা আছে। এই তিনটা কারণ হলো স্টার্ট আপ অ্যান্ড টেকনোলজি সেক্টরের গ্রোথের মূল অন্তরায়। সো প্রথম বিষয়টা সলভ করার জন্য আমাদের অনেক পলিসি ইন্টারভেনশনস লাগবে। আমরা আগে কোনো ক্ষেত্রে কথা বলে আসছি যে ইন্টারনেট কস্টটাকে আরও অ্যাক্সেসিবল করার জন্য, রাইট, আমাদের পুরা টেলকো রেজিমে চেঞ্জ আনতে হবে, লাইসেন্সিং স্ট্রাকচারে চেঞ্জ আনতে হবে। টেলকোর উপরে আপনার 50%-এর বেশি ট্যাক্স অ্যান্ড রেভিনিউ শেয়ার এগুলোর মাধ্যমে চলে যাচ্ছে, যেটার কারণে আর কি মানে আমাদের ইন্টারনেট অ্যাক্সেস কস্ট বেশি, এগুলো কমিয়ে আনতে হবে। আরও কিছু পলিসি চেঞ্জেস লাগবে আমাদের ফাইন্যান্সিয়াল সেক্টরটাকে ইন্টারঅপারেবল করার জন্য, রাইট? সেগুলো যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমাদের অ্যাড্রেসেবল মার্কেট সাইজটা বড় হবে। আর আমাদের যে ওই কোর ইউজার্সটা সেটা হলো যে কয়েক লাখ বা 10-20 লাখ, সেখান থেকে আর কি মানে কোটির মানে কোথায় চলে যাবে, রাইট? সো এই জিনিসগুলো আমাদের অ্যাট দ্য পলিসি লেভেল কাজ করতে হবে। But for the startup level, they have to find problems that have solutions that scale, and তাদের একটা প্রোডাক্ট অ্যাপ্রোচ দিতে হবে, and then the financing will follow. আমাদের দেশে গত এক দশকে প্রায় $1 billion মতো ক্যাপিটাল এসছে, যার মধ্যে প্রায় 95% কিন্তু দেশের বাইরে থেকে এসছে। সুতরাং there is capital coming for the right opportunities. So you have to find the right problems to solve, and you have to solve it in the right manner. আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে একেবারে 1 মিনিটে উত্তরটা জানতে চাই। ঠিক এক দশক পরে এই যে আপনাদের কনজিউমার টেক বিজনেসকে, কনসিডারিং দ্য ফ্যাক্ট এভরিওয়ান ইজ ট্রাইং টু গিভ দ্য বেস্ট সলিউশন, এবং সবাই তাদের নিজেদের এসএপি তৈরি করার কথা বলে, সবাই বলে আমরা সুপার অ্যাপ তৈরি করতে চাই। আমি ধরে নিচ্ছি আপনারাও হয়তো ভাবছেন যে একসাথে একই প্ল্যাটফর্মে সব সমাধান, এরকম যদি মার্কেট হয় এক দশক পরে এই ইন্ডাস্ট্রিকে আপনি কোথায় দেখেন? দেখেন, ইন টার্মস অফ আ প্রোডাক্ট অ্যান্ড টেকনোলজি এক দশক পরে এক্স্যাক্টলি কে কোথায় হবে আমরা সবাই এখানে বসে বসে ইম্যাজিন করতে পারি, বাট নো ওয়ান হ্যাজ আ ক্রিস্টাল বল, অ্যান্ড আমরা কেউই জানি না যে এক্স্যাক্টলি কোথায় হব। সো হোয়াট আই ডু নো ইজ দ্যাট আমাদের এক দশকের পরে, provided that we make all the right steps, and I'm highly confident যে এখন we are finally in a position যেখানে আমরা সেই ঠিক স্টেপগুলো নিব যেটা আমরা গত 1-1.5 দশকে নিইনি। টেকনোলজি অ্যাডপশন আরও অনেক বাড়বে, আরও বেশি মানুষ ইন্টারনেট কাভারেজের মধ্যে আসবে, এবং আরও বেশি মানুষ ইন্টারনেটের মাধ্যমে তারা সেবা অ্যাক্সেস করতে পারবে। আই থিঙ্ক এখানে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা আমরা অনেক বলি, এটা একটা ভয়ের জায়গা থেকে বলি। আই থিঙ্ক এখানে আমাদের ইন রিয়ালিটি হোয়াট উই উইল ফাইন্ড is that AI application has enhanced our lives, and it has created more opportunities, especially for a young demographic. মানে আমাদের যে তরুণ জনগোষ্ঠী আছে তাদের জন্য একটা পজিটিভ ইম্প্যাক্ট করেছে, কিন্তু আমাদের আরও অনেক কাজ করা আছে শিক্ষা ক্ষেত্রে এবং প্রযুক্তি ক্ষেত্রে, যাতে করে আমরা সেই ব্রাইট ফিউচারটাকে এনজয় করতে পারি। ডেফিনেটলি, আমরা তেমনটি আশা করি। জনাব ফাহিম আহমেদ, আপনি আমাদের কাছে স্টুডিওতে এসে সময় দিয়েছেন, সেজন্য আপনাকে আবারও ধন্যবাদ। তৌহিদ ভাই, আপনাকেও অনেক ধন্যবাদ। একটা বিষয় কি হয়, আমরা হয়তো অ্যাপ দিয়ে একটা রাইড ডাকছি, রাইডটা চলে আসলো, এক ধরনের আমাদের যোগাযোগে নতুনত্ব আসছিল, যেটা একদম শুরুতে বলছিলাম, কিন্তু এর পেছনের গল্পটা তুলে ধরাই কিন্তু আজকে আমাদের মূল উদ্দেশ্য ছিল। অর্থাৎ স্টার্টিং ফ্রম আ রাইড শেয়ারিং কোম্পানি, দেন আ কনজিউমার টেক, কনসিডারিং দ্য ফ্যাক্ট যে এই ইন্ডাস্ট্রিতে আসলে সবাইকে অনুকরণ বা অনুসরণ করে সামনে এগিয়ে যেতে চায়, সেখানে আসলে নতুনত্ব বা ইনোভেশন আনার সুযোগ কতটুকু, এবং সেটি কতটা খরচে আসলে আমরা কনজিউমার হিসেবে পাচ্ছি। যারা পাঠাওয়ে লিড করছেন বা অন্যান্য জায়গায় যারা এই একই ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, তাদের থটটা আপনাদের সামনে তুলে ধরে আনাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ ছিল। বাট আমরা একটি জিনিস আপনাদেরকে, যারা নীতি নির্ধারক আছে তাদেরকে বলতে চাই, এই ইন্ডাস্ট্রিতে আসলে আরও অনেক সম্ভাবনাকে কাজে লাগানো সম্ভব যদি শুধুমাত্র রাইড শেয়ারিংয়ের কথাই বলি। শুধু ট্রাফিক লটাকে এক্সিকিউট করা সম্ভব হয় একদম
পুরো পরিসরে, তাহলে কিন্তু এটা আরও অনেক বেশি সার্ভিস স্মুথ করা সম্ভব এবং আমাদের যে পার্সেল সার্ভিস বা এক জায়গা থেকে আরেক জায়গায় যে দ্রুত ছুটে চলার সেবাগুলো, সেগুলোকে আরও অনেক বেশি অর্থনীতির ক্ষেত্রে কন্ট্রিবিউট করারও সুযোগ তৈরি হবে। আশা করি আপনারা যেখানে আছেন তারা সবাই সেখান থেকে নিজেদের সিদ্ধান্তগুলো সঠিকভাবে নেবেন। এতক্ষণ ধরে যারা আয়োজন দেখেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। সব অনেক ভালো থাকবেন।